বিএনপির নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসছে বুলেট প্রুফ গাড়ি। এই খবর যখন গণমাধ্যমের শিরোনাম, তখন প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে? দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী সেটিও স্পষ্ট করেছেন তিনি। ধারণা দেন নির্বাচনী ইশতেহারেরও। শফিকুল হকের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 27 দফা, দুয়ের মিশেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ঘোষিত 31 দফা। এটিই হবে বিএনপির মূল নির্বাচনী ইশতেহার। 31 দফা বাস্তবায়নের জন্য সেটিই হোক আমাদের লক্ষ্য। আসছে নির্বাচনে 31 দফার বাইরে আর কি চিন্তা আছে বিএনপির? মূল বিষয়টি থাকবে যে আপনার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনাকে অত্যন্ত গুরুত্ব পাবে। লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে ইশতেহারের মধ্যে, এবং আপনার যেটাকে আমরা বলি যে ব্যাংকিং সিস্টেমকে করে মজবুত জায়গায় নিয়ে আসার ইশতেহার থাকবে। ইতিমধ্যে বলেছি যে আমরা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো উইদিন 15 মান্থস। তার জন্য আমাদের ইতিমধ্যে টিম কাজ করছে, আমাদের অর্থনৈতিক টিম কাজ করছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। এগুলোতে আমরা খুব আশাবাদী যে আমরা এগুলো আনতে পারবো ইশতেহারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। রাজনীতির নানা চড়াই উতরাই দেখেছেন তিনি। সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী, দুই ভূমিকাতেই পারফর্ম করেছেন। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। তাকেই কি প্রধানমন্ত্রী পদে সামনে এনে নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই সামনে আনা হবে? এ নিয়ে খোলামেলা উত্তর মির্জা ফখরুলের। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারেক রহমান কবে দেশে ফিরবেন, তফসিলের আগে নাকি পরে, এমন প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে। এখনই সমস্যাগুলো সমাধান হবে, যার টুকটাক কিছু সমস্যা আছে সেগুলো সমাধানের চলে যাবে। শফিকুল হক, 71, ঢাকা। সিটি কর্পোরেশন ঘোষণায় সন্তোষ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার মানুষ। তারা বলছেন, এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় তাদের জীবনযাপন ছিল অব্যবস্থাপনায় ভরা। যোগাযোগ জলাবদ্ধতা সহ কিছু নাগরিক দুর্ভোগ ছিল চূড়ান্ত। এখন তাদের আশা, সিটি কর্পোরেশন কাজ শুরু করলে তাদের সার্বিক জীবনযাপন সুষ্ঠু হবে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার ও আশুলিয়া থানা মিলে সাভার উপজেলায় একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন রয়েছে। শিল্প পুলিশের হিসেবে গোটা উপজেলায় ছোট বড় মিলিয়ে কারখানার সংখ্যা 1800-র মতো। বেশিরভাগ বাসিন্দাদের মত, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই শিল্পাঞ্চল। কারখানার পাশাপাশি এখানে রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশাল আবাসিক এলাকা। কিন্তু এটি গড়ে তোলার সময় ন্যূনতম পরিকল্পনা করা হয়নি, যে কারণে পদে পদে সমস্যার মুখে পড়েন সবাই। তাই বাসিন্দারা ভাবছেন, সিটি কর্পোরেশন গঠন হলে মানুষের জীবনমানে পদ্ধতিগত বদল আসবে, পরিকল্পিতভাবে গড়ে উঠবে সার্বিক অবকাঠামো। যদিও নাগরিকদের কেউ কেউ বলছেন, কর বৃদ্ধি সহ কিছু নতুন সমস্যার মুখোমুখি হবেন তারা। কলকারখানার কাজ বাড়বে, সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে। ইভেন এখনো সাভার এবং আশুলিয়ার অনেক জায়গায় আপনার রাস্তাঘাটের প্রচুর খারাপ অবস্থা। আশা করছি সবার জন্য এটা ভালো হবে। কিছু কিছু সিটি কর্পোরেশনে জ্যামজট থেকে শুরু করে অতিরিক্ত মানুষজনের চাপের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা আশা করছি সাভারে হবে না। পৌর যে বা সিটি কর্পোরেশনের যে কর ধরা হয়, সেই কর যাতে অতিরিক্ত না আদায় করা হয়। সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগলেও সিটি কর্পোরেশন বলে নাগরিক হিসেবে অবশ্যই সবাই বেশি সুবিধা ভোগ করবে। এদিকে সিটি কর্পোরেশন গঠনে খুশি সাভারের বেশিরভাগ জনপ্রতিনিধি। তারা মনে করেন, এতে মানুষের জীবনমান বাড়বে। আমরা মনে করি সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়া গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে এই সিটি কর্পোরেশন অর্থাৎ সাভার আশুলিয়া স্থান হবে। প্রথম পর্যায়ে জনগণ একটু সুবিধা কম পাবে, কারণ নতুন একটা কিছু হলে সেটার সুবিধা ভোগ করতে হলে কিছুদিন সময় লাগে। আর উন্নয়ন বিশেষজ্ঞদের মত, নতুন সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে নগরায়ন নিশ্চিত করা যাবে। কার্যক্রম উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পনা ছাড়া আসলে সিটি কর্পোরেশন আমরা করব, কিন্তু এইগুলো যদি না হয় তাহলে আবার
কর্পোরেশন করে লাভ হবে না। এই জন্য অবশ্যই পরিকল্পনার এক ধরনের উন্নয়ন দরকার, উন্নয়ন নিয়ন্ত্রণ দরকার। এখানে যারা শিল্পপতি আছেন তাদেরকেও একটা আইনের ছকে, প্ল্যানিং এর ছকে বাঁধা দরকার। তারা অনেক আইন মানতে চান না। সাভার এবং আশুলিয়ায় বর্তমানে জনসংখ্যা 50 লাখের বেশি। এর একটি বড় অংশ শ্রমজীবী। সিটি কর্পোরেশন কার্যকর হলে বিলুপ্ত হবে 2টি থানা, 1টি পৌরসভা এবং 12টি ইউনিয়ন। শাকিলা শম্পা, 71। সিটি কর্পোরেশন করার ঘোষণায় সন্তোষ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, সিটি কর্পোরেশন হলে অবশ্যই সেখানকার মানুষরা উপকৃত হবেন, তবে এতদিন তারা কি ধরনের দুর্ভোগে ছিলেন এবং তারা কি কি আশাবাদ ব্যক্ত করছেন বা তারা আর কি কি দাবি করছেন, তাদের এলাকায় কি ধরনের উন্নয়ন দরকার? ফারজানা, সবচেয়ে মূল যে সমস্যা সাভার বা আশুলিয়া অঞ্চলে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এখানকার সাভার পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য। আর আমির বাজার যে ল্যান্ডফিল্ড আছে এটি পুরোপুরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবহার করে। সাভারের কোনো অঞ্চলের ওই যে ল্যান্ডফিল্ড বা বর্জ্য ব্যবস্থাপনা যে ফিল্ড আছে সেটি ব্যবহার করতে পারে না। ফলে রাস্তার দুপাশে কিন্তু বর্জ্য ফেলা থাকে। ঢাকা রিচা মহাসড়ক ঘেঁষে যারা চলাফেরা করেন তারা এই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করেন। এর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলে বিশেষ করে যে নগর অঞ্চল যেটা আছে, বিশেষ করে সাভারের ব্যাংক কলোনি, তারপর হচ্ছে সাভারের পার্বতীনগর এলাকা, তালবাগ এলাকা, এই এলাকাগুলোতে প্রচুর পানি জমে একটু বৃষ্টি হলেই। এর পাশাপাশি রাস্তা ভাঙাচোরা তো আছেই। তো সিটি কর্পোরেশন যখন হবে, সিটি কর্পোরেশন হলে এখানকার বরাদ্দ বাড়লে পরে এই যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট উন্নতি হবে, পাশাপাশি রাস্তাঘাট প্রচুর চাপা এদিকে এই সাভার অঞ্চলের। একটা সময় যখন এটা কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই কিন্তু এই সাভার অঞ্চল গড়ে তোলা হয়েছিল। যদি সিটি কর্পোরেশন হয় সেক্ষেত্রে হয়তো এটি উন্নত হবে এবং এটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এই সিটি কর্পোরেশন নতুনভাবে গড়ে উঠবে। এবং এলাকার মানুষ যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গড়ে উঠলে তারা তাদের যে নাগরিক সুবিধা, সেই নাগরিক সুবিধাগুলো তারা এখান থেকে পাবেন। এবং আরেকটা যে বিষয়, কর বৃদ্ধি এবং পানির যে সমস্যাটা, যে ওয়াসার পানি যদি আসে এটা নিয়ে তারা বেশ আপত্তি তুলেছেন যে এখানকার মানুষ মূলত নিজস্ব পাম্পের মাধ্যমে পানি তুলে তারা পান করেন। এই দাবিটি তারা রাখছেন যে এটি যাতে করা হয়, পাশাপাশি কর বৃদ্ধির যে বিষয়টি সেটি যাতে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। তো মূলত এটি এখন সাভার অঞ্চলের মানুষের মূল দাবি এবং তারা সবাই চাইছেন যে সিটি কর্পোরেশন হয়ে যাক খুব দ্রুত সময়ের মধ্যেই। ফারজানা, ধন্যবাদ রায়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার সিটি কর্পোরেশন যুক্ত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন। বহু প্রতীক্ষার পর লালফিতার বন্দিদশা থেকে মুক্তি পেল বিশদনগর অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ। সংশোধনী এনে 2022 থেকে 35 সালের জন্য এটির অনুমোদন দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে রাজধানীর প্রায় এলাকাতেই ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে। এটিকে স্বস্তিদায়ক বলছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদদের দাবি, আগের ড্যাপে যে বিশৃঙ্খলা ছিল তার জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের সবচেয়ে জনবহুল এলাকা রাজধানী ঢাকা। নগরায়নে খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি, কবরস্থান এবং জলাধার সহ বিভিন্ন এলাকা চিহ্নিত করে 2010 সালে আওয়ামী লীগ সরকার প্রণয়ন করে বিশদনগর পরিকল্পনা বা ড্যাপ। পরে 2022 সালে এটি বাতিল করে 2022-35 সাল পর্যন্ত নতুন ড্যাপ প্রণয়ন করা হয়। এলাকা ভেদে ভবনের উচ্চতা কমানো হয়, বিপরীতে মূল জলাধার ও জলস্রোত আলাদা করা হয়। এগুলো নিয়ে শুরু হয় বিতর্ক। মুখ্য জলস্রোত, সাধারণ জলস্রোত নাম দিয়ে বন্যা প্রবাহ অঞ্চলকে একটি ভোগ বা ভোগ্য সম্পত্তিতে পরিণত করলেন, যেটা ছিল আনটাচেবল। এর ফলে প্রায় 67% বন্যা প্রবাহ অঞ্চল শর্তযুক্ত ব্যবহার পরিবর্তনের উপাদেয় খাদ্যে পরিণত হলো। এই বর্তমান সংশোধনকে সাধুবাদ জানিয়ে এগুলো সমস্ত বাতিল করে যারা এগুলি দেওয়ার মধ্যে জড়িত ছিল তাদের প্রত্যেকের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া দরকার। নতুন সংশোধনীতে জলাধার ও বন্যাপ্রবণ অঞ্চল এক করা হয়েছে, যেখানে কোনো স্থাপনা ও ভবন নির্মাণ করা যাবে না। এতে এলাকাভেদে ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে। আবাসন ব্যবসায়ীরা নতুন উদ্যোগকে মন্দের ভালো বলছেন। ভবনের উচ্চতা বাড়ার ফলে যেটা হয়েছে, আমরা যেটা পাবো সেটা ফ্লোরগুলো বেশি পাবো। এর ফলে কস্টিংটা একটু কমে যাবে।
আমার মনে হয় তাতে যারা ফ্ল্যাট কিনতে চায় মধ্যবিত্ত আয়ের এবং যারা ফ্ল্যাট ক্রেতা আছে তাদের হাতে আমরা ফ্ল্যাটগুলো পৌঁছে দিতে পারবো একটা সুলভ মূল্যে বলা যায়। 54,000 কোটি টাকা এই খাতে লস হয়েছে এবং আমাদের প্রায় অলমোস্ট 40 থেকে 50% ডেভেলপার কিন্তু ঝরে পড়ছে। এই নতুন ড্যাবটা চালু হলে এই সেক্টরে গতিময় হবে এবং এই গতিময় হওয়া মানে হচ্ছে নতুন উদ্যোক্তা বলে, নতুন ইয়াং উদ্যোক্তা বলে, তারা কিন্তু আসবে। চলতি মাসের 19 তারিখ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশোধিত ড্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুমোদন দিলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। শেরপুরের নালিতা বাড়িতে নলকূপ বসাতে গিয়ে বেরিয়ে এসেছে গ্যাস, আর সেই গ্যাসেই বিপজ্জনকভাবে চলছে গ্রামের মানুষের রান্না। এতে একদিকে যেমন উচ্ছ্বসিত এলাকার মানুষ, অন্যদিকে যে কোনো সময় দুর্ঘটনার ভয়ে আছেন তারা। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস লাইন কিংবা দিয়াশলাই দিয়ে আগুন ধরালে বোঝা যায় মাটি নিচ থেকে বের হচ্ছে গ্যাস, আর সেই গ্যাসেই চলছে গ্রামের মানুষের রান্না। এমন ঘটনা ঘটছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে। নূর মোহাম্মদ জানান, গেল 14 অক্টোবর সকালে শ্রমিক দিয়ে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যান। এ সময় 55 ফুট গভীরে পাইপ বসানোর পর পাইপ উপরে উঠে আসে এবং অনবরত গ্যাস বের হতে থাকে। এরপর বাড়ির অন্য পাশে আরো 2টি জায়গায় 45 ও 40 ফুট খনন করলেও সেখান থেকে গ্যাসের সন্ধান মেলে। প্রথম বোরিংটা গাড়ছি, যারা 45 ফুট যাওয়ার পরে মনে করেন উপরে পানি মানে বল্ল করে যাবে, মিস্ত্রি আহে, তাহলে মনে করেন এটা হইলো না হলে 2 নাম্বার এই জায়গায় এসেছি, ওইটাই একই অবস্থা। 3 নাম্বারে গেছি 45 ফুট হয়েছিল, ওইটাও একই অবস্থা। 15 অক্টোবর থেকে সেই গ্যাসেই প্রতিদিনের রান্না সারছেন নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের বাড়ির মানুষ। বিনামূল্যে গ্যাসে রান্না করতে পেরে খুশি তারা। মানুষ আইতেছে, দেখতেছে, রান্না বাড়া করতে, খাওয়া দাওয়া করতেছে, রান্না বাড়া করতেছে, খাইতেছে, ডিম ভাজি, আলু ভাজি সবকিছু করতেছে, হইতেছে। তবে এমন অনিরাপদভাবে গ্যাস বের হওয়া নিয়ে শঙ্কায় এলাকার মানুষ। এর সংস্পর্শে যদি কোনো আগুন নিয়ে কেউ যদি খেলা করতে আসে, সেক্ষেত্রে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যারা রাষ্ট্রীয় দায়িত্বভারে আছেন, এটা গ্যাস কর্তৃপক্ষের মাধ্যমে একটা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেন জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নেওয়া হয়। এদিকে বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ, তিতাস গ্যাসের মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি, যদি এখানে গ্যাসের প্রাপ্যতা সঠিক পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে গ্যাসের উৎস নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে এলাকার মানুষের মধ্যে। তারা দ্রুত এই ঘটনার অনুসন্ধানের দাবি জানিয়েছেন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, বাণিজ্যিকভাবে নয়, ঐতিহ্যকে ধরে রাখতে 3 বছর পর আবারও চালু করা হচ্ছে স্টিমার সার্ভিস। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল অপু। অপু, 3 বছর পর আবারও স্টিমার সার্ভিস চালু হচ্ছে, এই বিষয়ে যাত্রীরা কি বলছেন? আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে যে স্টিমার সার্ভিস সেটি কিন্তু চালু হয়েছে। যেন 2022 সালের 22 সেপ্টেম্বর কিন্তু এটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ 150 বছরের যে ঐতিহ্য সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল 2022 সালের 22 সেপ্টেম্বর। তবে আজকে কিন্তু নৌ মন্ত্রণালয়ে উপদেষ্টা এখানে রয়েছেন, বিভিন্ন যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু আজকে পরীক্ষামূলকভাবে যে এই স্টিমার যেটি রয়েছে মাসুদ, সেটি কিন্তু চলছে আগামী মাসের, অর্থাৎ নভেম্বরের 15 তারিখের দিকে কিন্তু এটি প্রথম আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হবে। সেটি ঢাকা থেকে বরিশাল গামী যাবে এবং এই স্টিমারটি কিন্তু দিনের বেলায় কিন্তু চলবে। তবে এটি কিন্তু জানিয়েছিলেন যে নৌ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলছিলেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইবো যে আমরা লাইভে ছিলাম, একটু শুনতে চাইবো, আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে যুক্ত হব। যে আজকে আপনারা পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে, আগামী মাসের 15 তারিখে ঢাকা থেকে বরিশালগামে যাবে। সব মিলে যদি বিস্তারিতভাবে 15 তারিখে ঢাকা থেকে বরিশাল যাবে না, এটা এখন ট্রায়াল রান দিচ্ছে। আমি দেখতে চাচ্ছি যে কোথাও কোনো আরো কিছু করা লাগবে কিনা, বাট এটা একদম আগে যেরকম ছিল সেরকমই। আগামী মাসের 15 তারিখে একটা অফিসিয়াল ওপেনিং হবে, তারপরের থেকে এটা সপ্তাহে একদিন আপাতত ঢাকা থেকে বরিশাল যাবে দিনের বেলা, সকালবেলা, অর্থাৎ 9টার সময় তখন ছাড়বে, যাতে যারা ভ্রমণ পিপাসু আছে
তারা নদী দেখতে পারে, কারণ আমাদের দেশের নদী দেখার মতো এরকম কোনো বাহন সেরকম নাই, এবং এটা একটা হচ্ছে ঐতিহ্যবাহী প্লাস নদী দেখার চান্স। এটা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা ইকোনমিক কোনো হবে, আমি জানি না। আমাদের এটি বাণিজ্যিকভাবে নয়, বাণিজ্যিকভাবে নয়, এটা প্রত্যেক দেশের কিছু ঐতিহ্য থাকে, নদীতে ঐতিহ্য থাকে, বাইরে ঐতিহ্য থাকে। আমরা কোনো ঐতিহ্য রাখিনি দেশে, এমনকি আমাদের পুরান ঢাকা সেই ঐতিহ্যগুলো পর্যন্ত নেই। এই বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে। কিন্তু বিদেশে আমি যেখানে আমরা যখন যাই বাইরে, তখন আমরা দেখি যে কিছু না কিছু ঐতিহ্যবাহী জিনিস থাকে, যেগুলো কিন্তু কমার্শিয়াল কোনো তেমন ইয়ে করে না, কিন্তু এটা একটা ঐতিহ্য দেয় যে আমার দেশে এই জিনিসটা ছিল। এক সময় এখানে মানুষ এটাতে চলাফেরা করতো। আজকে মানুষ যারা দেখে নেই তারাও কিন্তু বেশ আগ্রহ আছে তাদের। সংখ্যা বৃদ্ধির বিষয়ে আপনারা কোনো ভাবছেন? হ্যাঁ, আমি অলরেডি বলেছি, আমাদের এরকম একটা 4টা জাহাজ ছিল, তার মধ্যে একটা একেবারেই নষ্ট হয়েছে, যেটাকে সালভেজ করা সম্ভব না। তো ওটা একদম স্ট্রাকচারে ভেঙে গেছে। তো আমি বাকি যে দুটো আছে সেই দুটোকে বলেছি যে ধাপে ধাপে একটা একটা করে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাননীয় উপদেষ্টা ছাড়াও বাকি যারা রয়েছেন, যাত্রীরা রয়েছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা তারাও কিন্তু রয়েছেন। এরা চাঁদপুর অভিমুখে কিন্তু এই স্টিমারটি পরীক্ষামূলকভাবে যাচ্ছে এবং বিকেল নাগাদ কিন্তু এটি সদরঘাটে ফিরে আসার কথা রয়েছে। এবং এটি বাণিজ্যিকভাবে না হলেও এটি তাদের ঐতিহ্য, দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতেই কিন্তু এই স্টিমার সেবা তারা আবারও চালু করছেন, এবং যেটি নভেম্বরের 15 তারিখের পরে এটি চালু হতে পারে। এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঐতিহ্যকে ধরে রাখতে 3 বছর পর আবারও চালু হচ্ছে স্টিমার সার্ভিস, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু। বাজারের খবর। রাজধানীর বাজারে অবশেষে স্বস্তির খবর নিয়ে এসেছে আগাম শীতের সবজি। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। সপ্তাহের ব্যবধানে শিম, বেগুন, পটল, ঢেঁড়স, করলার দামও কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে 80 থেকে 100 টাকা দামে বিক্রি হওয়া ঢেঁড়স এখন 50 টাকায় মিলছে। ফুলকপি পিস প্রতি 20 থেকে 40 টাকা কমে বিক্রি হচ্ছে। ডিম ও মুরগির বাজারেও স্বস্তি মিলেছে। ডিমের দাম ডজনে 10 থেকে 20 টাকা কমেছে। ব্রয়লার, সোনালী মুরগি, গরুর মাংস দাম অপরিবর্তিত রয়েছে, তবে খাসির দাম কেজিতে 100 টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজারে এখনো কমেনি সবজির দাম। বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও ব্রয়লার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে 60 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর কেজি প্রতি 100 টাকা বেড়ে ছোট কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। কেজি প্রতি 30 টাকা বেড়ে আদা ও রসুন বিক্রি হচ্ছে 160 টাকায়। 5 থেকে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। সেই সাথে বাড়তি রয়েছে মাছের দামও। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে খোঁজ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে কোন সব পণ্যের দাম বেড়েছে, কমেছে কিসের দাম জানাবেন, এবং ভোক্তারা বাজার পরিস্থিতি নিয়ে কি বলছেন? ফারজানা, এমনিতে আসলে বাজারে যে দরদাম থাকে সেটি আসলে প্রতি শুক্রবার আসলেই কিছুটা বেড়ে যায়। আমরা গত সপ্তাহ দেখেছি, এই সপ্তাহ দেখছি আসলে সবজির দাম যেভাবে উঠেছে সেটি আসলে কমছে না। এটি সাধারণের নাগালের বাইরে এখনও আসেনি। এখনও ফুলকপি বিক্রি হচ্ছে 150 থেকে 70 টাকা করে, এবং শিম বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা। অর্থাৎ শীতকালীন যে সবজি সেগুলো আসতে শুরু করেছে, সেগুলো শুরুর দিকে যে দাম ছিল সেই দাম থেকে কিছুটা কমেছে বটে, কিন্তু এখনও আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। গ্রীষ্মকালীন যে সবজি আছে সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, অর্থাৎ 80-100 টাকার নিচে কোনো সবজি বাজারে পাওয়া যাচ্ছে না, যেটা আসলে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এবং যারা সাধারণ ক্রেতা তারা বলছেন যে এইভাবে সবজির দাম সহ অন্যান্য পণ্যের যেভাবে দাম বাড়তি, সেটি আসলে তাদের জন্য একটা বাড়তি চাপ, যে কারণে তারা আসলে হিমশিম খাচ্ছেন। আমরা যদি একটু কথা বলি একজন বিক্রেতার সাথে, একটু কথা বলতে যাচ্ছিলাম আমাদের সাথে, সবজির দাম এখনো আসলে অনেক বাড়তি রয়ে গেছে, এটা আসলে কেন? সবজির দাম বাড়তি লয়ে গেছে, আজ সংগ্রহ এরম আসে নাই, কিন্তু সংগ্রহ কম, সেই জন্য সবজির দাম আজ এরম কমে নাই।
আগামী সপ্তাহ থেকে কিন্তু মোটামুটি এই সপ্তাহে অনেক কমছে, কিন্তু সবজি সংগ্রহ কমার অনুযায়ী সেই জন্য দাম কমে নাই। আমরা বেশি দাম দিয়ে আনতে হয়, আমরা তো বেশি দাম দিয়ে বেচতে হয়। আপনি শুনছিলেন যে আসলে যারা বিক্রেতা তারা যেটি বলছেন যে যেহেতু পাইকারিতে দাম বাড়তে কোনো তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখে, যে দাম সরবরাহ ঘাটতির কমের কারণে যেভাবে দাম বেড়ে যায়, যখন সরবরাহ বাড়ে তখন কিন্তু সেই দামটা ভাবে কমে না। যদি ডিমের কথা বলি, ডিম গত সপ্তাহে যে ডিম বিক্রি হয়েছিল 145 টাকা, সেটি এই সপ্তাহে এসে বিক্রি হচ্ছে 140 টাকা। অর্থাৎ সপ্তাহ যখন সরবরাহ যখন বাড়তি থাকে তখন যেভাবে কমে, কিন্তু সংকটের সময় কিন্তু সেই যেভাবে বাড়ে সেভাবে কমে না। ফলে সব মিলিয়ে আমরা দেখছি যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আসলে অনুপস্থিত, এবং এখানে যারা ক্রেতা এবং সেই সাথে যারা ভোক্তা অধিকার রয়েছেন তারা বলছেন যে বাজারের যে মনিটরিং যে বিষয়টি সেটি আসলে সঠিকভাবে না মানার ফলে মনিটরিং করা উচিত। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন সম্ভাবনায় আলোচনায় সরব পুরো দেশ। এই নির্বাচনে নির্বাচিত সরকার চায় নারী ভোটাররা, তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। সেই সাথে নারী ভোটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। নতুন ভোটাররা বলছেন অনুকূল পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যেতে চান তারা। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মাঝে তরুণ প্রজন্ম এখন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে নির্বাচনের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তাঘাট সবখানে এখন আলোচনা চলছে কি হতে চলেছে আগামী নির্বাচনকে ঘিরে। টাঙ্গাইলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন কেবল একটি নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা দিতে। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ও জনগণের জন্য মঙ্গল হবে, এমনটাই মনে করছেন বেশিরভাগ শিক্ষার্থী। সকলে একদম সুষ্ঠুভাবে নিজের ইচ্ছা অনুযায়ী যাকে ভোট দিতে চায়, যে যাকে যোগ্য মনে করবে সে যেন তাকে ভোট দিতে পারে, এটুকুই আশা করছি। আমি চাইবো এবং সবাই যেন, যারা নতুন ভোটার আছে তারা সবাই ভোট দিতে যায় এবং তাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটায়। তবে আমি সন্দিহান যে নির্বাচনটা, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না ওইটা নিয়ে। আর নারী ভোটারের ক্ষেত্রে যেটা বলবো, সেটা তো বাংলাদেশ কখনোই নিশ্চিত করতে পারেনি যে নারী ভোটাররা গেলে কি তারা কি সিকিউর আছে কি না। নারী বা পুরুষ এটা ম্যাটার না, যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে নারী পুরুষ সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। এখন মনে হচ্ছে নির্বাচন আসলে বোঝা যাবে যে কেমন হবে না হবে, কারণ আগে তো নারীদের যতটুকুই ছিল একটু ভালোই স্যাক্রিফাইস অনেক কিছু হইতো, কিন্তু এখন তো সরকার না থাকার কারণে অনেক সমস্যা হইতেছে। টাঙ্গাইল জেলার নারী ভোটাররা মনে করেন যে কোনো নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন, আর এটি করতে হলে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি শুনিনি যে স্টুডেন্টরা মেয়েদের নিরাপত্তাহীনতা বা তাদের চলাফেরায় তাদের মত প্রকাশে কোনো সমস্যা হচ্ছে। সেদিক থেকে নির্বাচন যদি হয় সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। প্রত্যেকটা নারী এখন আত্মনির্ভরশীল হচ্ছে এবং শিক্ষার পাশাপাশি তাদের এই সর্বক্ষেত্রে তাদের নিজেদের মতামত দেয়া এটা কিন্তু শুরু হয়েছে, এবং আমরা ইনশাল্লাহ নিয়ে ভবিষ্যতেও চিন্তা করব যে মেয়েরা সব ক্ষেত্রে তাদের মতামত দেবে। এদিকে তরুণ ভোটারদের ইতিবাচক মনোভাব রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আশার বার্তা দিচ্ছে। তরুণদের প্রত্যাশা একটি স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে প্রতিটি ভোট হবে দেশের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। মনিরা কাজেরি, ৭১। শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নোয়াখালীর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেয়া 22 দিনের নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগেই জেলেরা শেষ মুহূর্তে ট্রলার জাল মেরামতের কাজ সেরে নিচ্ছেন। নদীতে গিয়ে আবারও মাছ ধরবেন এই খবরে জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। তবে নিষেধাজ্ঞা চলার সময় সরকারের দেয়া বরাদ্দ না পেয়ে অনেকেই কষ্টে আছেন। মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। 25 অক্টোবর মধ্যরাত থেকে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইলিশ ধরার 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এরই মধ্যে নদীতে গিয়ে মাছ ধরার সব প্রস্তুতিও শেষ করে ফেলেছে জেলেরা। হাতিয়ার, চেয়ারম্যান ঘাট সহ 20টি ঘাটে এখন ব্যস্ততা জেলেদের জাল ও নৌকা মেরামতের। মাছ বেচা কেনার হাকডাক না থাকলেও ঘাটগুলোর পাশে নদীর তীরে এখন নৌকা মেরামতের শব্দ। 22 দিন মাছ ধরা বন্ধ শেষে আবার নদী বা সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারবেন, এই কারণে খুশি জেলেরা। আজকে 22 দিন পর্যন্ত অপেক্ষা, 22 দিন পরে নাম আল্লাহর কাছে আলাদা মাছ দেয়। দীর্ঘদিন অভিযান ছিল না, নদীতে মাছ ধরছি, জাল নষ্ট হয়েছে, ওই সিরাবিরা জালগুলা নষ্ট লাইন করতেছি। আমরা এই জালটা কন্টাকে কাজ করি, মাঝেও
এটা এখন রেডি করে মাঝিরা অভিযানে পরে এটা নিয়ে সাগরে যাবে মাছ ধরবে। তবে খুশির মাঝেও সবার মনে কষ্ট রয়েছে, কারণ যে সময় বাংলাদেশে মাছ ধরে নিষেধাজ্ঞা চলছে সে সময় ভারতের জেলেদের বোট এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এছাড়া সরকারের দেয়া নিষেধাজ্ঞা মেনে চললেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি বরাদ্দকৃত ভিজিএফ এর 25 কেজি চাল। মানুষ বুঝছেন, আমি আজকে 24 বছর বোট বাইতেছি, বুঝছেননি যে আমাদের বোটে তিনজন মানুষের চাল পাইতেছে আর কোনো মানুষ পাইতেছে না, যা আমিও পাইতেছি না। আমাদের ছেলে পেলে কত বাতা নিয়ে কষ্ট করে, মানুষও আমাদেরকে লেনদেন ধরে। এখন সরকারের যে ইয়াটা দেয় আমরা এই পর্যন্ত কিছু পাই নাই। 2 লক্ষের মতন ফিশিং বোর্ডের জাল আছে, আমরা সরকারের থেকে কোনো অনুদান পাইতেছি না বা কোনো সহযোগিতা পাইতেছি না। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জানান, কার্ডধারী বা নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের আওতায় 25 কেজি করে চাল দেয়া হলেও সেটি অপ্রতুল। আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নেই, এই ধরনের প্রায় 2000 জেলে আমরা বাদ দিয়েছি। সেখানে আমাদের নিবন্ধিত জেলে ছিল 26,000, বর্তমানে নিবন্ধিত জেলে আছে 24,000। এই কাজটি প্রতিদিন বেলা হবে, আশা করি জেলেদের অভিজ্ঞতা ওইভাবে থাকবে। ভবিষ্যতে নদীতে মাছ ধরা বন্ধের সময় সব জেলে যেন সরকারের দেওয়া সুযোগ সুবিধা পেতে পারে, এ দাবি জেলে ও তাদের পরিবারের। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই শহরের শব্দে মিশে আছে কোলাহল, ব্যস্ততা আর ধুলোবালি। বিশাল অট্টালিকা মাঝে চড়ুই শালিক বা কাঠবিড়ালির অবাধ ও ভীতিহীন চলাচল আজ আর নেই। এদের বাসভূমি এখন নোংরা, পরিত্যক্ত ও ভূমিদস্যুদের দখলে। বিপরীতে এমন মানুষও পাওয়া যাবে যার পরম মমতায় আপন হয়ে গেছে এসব ছোট্ট প্রাণীকুল। সেই গল্পই তুলে ধরছেন শাহনাজ শারমিন। মাধবীলতার শাখা প্রশাখা বিছানো চারুকলার বাউন্ডারির দেয়াল। ক্লান্ত পথিক নীরব মনে সেখানে একটু দাঁড়ালে শুনবে পাখিদের কিচিরমিচির, দেখবে কাঠবিড়ালিদের দৌড়ঝাঁপ। ভর দুপুরে মাধবীলতায় চড়ুই আর শালিকের কিচিরমিচিরের শব্দ যেন বেড়ে যায়। চলতি পথে হঠাৎ ক্যামেরার চোখ আটকে যায় এমন দৃশ্যে। ইঁদুর কাঠবিড়ালির খাবার নিয়ে লুকোচুরিতে। কিছুক্ষণ অপেক্ষা, ৭১-এর ক্যামেরা। ইঁদুর মানুষ দেখলে দৌড়ে পালায়, অথচ মুখ তুলে নির্ভয় খাবার খাচ্ছে মানুষটির হাতে। কুকুর, বিড়াল কিংবা পাখিকে অনেকেই পোষ মানায়, তাই বলে ইঁদুর। কাঠবিড়ালি, ইঁদুর আর চড়ুই শালিকের খাবার শেষে নিজের খাবারের প্রস্তুতি মানুষটির। এরই মাঝে পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ও আছে। কথা হয় বাংলাদেশের স্বাধীনতার সমান বয়সী কামাল উদ্দিন সেন্টুর সাথে। ৮ম শ্রেণী পাস সেন্টু এক যুগেরও বেশি সময় ফুটপাতে কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট এসব বিক্রি করছেন। আর বছর 4 ধরে ভর দুপুরে ইঁদুর, কাঠবিড়ালি আর পাখিদের খাবার দিয়ে অদৃশ্য বন্ধন গড়ে তুলেছেন। ঢাকার হাজারীবাগে জন্ম, আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করেছেন, চাকরিও করেছেন কিছুদিন। সংসদ ভবনে করছি, মেলায় করছি, অনেক জায়গায় করছি। একজন সেন্টু কেন নিজের খাবার তুলে দেন ওদেরকে, যার নিজের খাবারের সংস্থান করতেই কষ্ট হয়? আমার নিজের খাওয়ার ঠিক নেই, এটা তা ঠিক বলছেন। পরোটা খাওয়াই, চানাচুর খাওয়াই, বিস্কিট খাওয়াই, মুড়ি খাওয়াই, আর তারপরে অনেক সময় পাউডিও খাওয়াই। খাবারের জন্য উদ্ভ্রান্ত হয়ে ইঁদুর কাগজ আর ফসল কাটে। পাখি অস্থির হয়ে ওঠে বলে ভাবেন সেন্টু। তার ভাবনা, মানুষ শুধু ক্ষুধায় উন্মাদ হয়ে ওঠে, তাই খাবার সরবরাহ রাখতে হবে সৃষ্টির সকল প্রাণীর জন্য। এখানে বসে থেকে যে চিন্তা করলাম, এই ইঁদুরগুলি লাফালাফি ছুটাছুটি করছে, ক্ষুধার জন্য বেকুল হয়েছে। চিন্তা করলাম এরা খাওয়া পায় না, এদিক সেদিক ঘুরে, তো আমার মনটা একটু খাওয়া দেয়। এরা তো শুধু খাওয়ার চায়, তত বিলাসিতা, তাদের বিলাসিতা নাই। মানুষ সৃষ্টির সেরা, তার অনেক দায়িত্ব। চা, সিগারেট ও পান সহ বাড়তি সব বাদ দিয়ে সেই টাকায় প্রাণীদের খাবার বিলিয়ে বেড়ান এই মানুষটি। প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারে, সেটাই তো অনেক বলে মনে করেন তিনি। আমি যদি সিগারেট, পান, চা, নাস্তা অনেক কিছু খাইতাম, এগুলি তো মানে পয়সা বিলুপ্ত হয়ে যেত। তা চিন্তা করলাম ওই পয়সাটুকু দিকে নাই, আমি এদেরকে খাওয়াই। মানুষটি ভাবে, খোলা আকাশের নিচে তার এই দোকান একদিন হয়তো থাকবে না। মাধবীলতার আড়ালে পাখিগুলো তখনও কিচিরমিচির করবে, কাঠবিড়ালিগুলো অপেক্ষায় থাকবে খাবারের, ইঁদুরগুলো গর্ত থেকে উঁকি দেবে। তখনও মাধবীলতার পাতাগুলো হয়তো দোল খাবে, বিশ্বাস তখন হয়তো অন্য কেউ ডাকবে তার হয়ে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।